আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই রাজ্যকে জিজ্ঞেস করব মানে কে আপনি? এই রাজ্যের সাথে কি এমন সম্পর্ক রয়েছে আপনার? আলতানের সন্দেহ তুখর হয়ে উঠল ইনিফির প্রতি। ইনিফি সেটা বুঝতে পেরে ব্যাপারটা কাটিয়ে নেওয়ার জন্য বলল, অবশ্যই এই রাজ্য জানি আমি কে। আমি এখানকার ভবিষ্যৎ রানী, তাই প্রশ্নটা রাজ্যকে করারই ভালো না। রাজকুমার স্ত্রী হয়ে অহংকার বোধ করছেন? একটু অহংকার বোধ না করলে পৃথিবীতে টিকে থাকা দেয়। আপনিও তো সাহাইরের সেরা গোয়েন্দা বলে অহংকার করেন না? সত্যি বলতে আলতানের গর্ববোধ হয়। এই যে রাজ্যের বুকে তার এত সুনাম, এটা সে এই 2 দিনে অর্জন করেনি। অক্লান্ত পরিশ্রম করে অনেক বছর ধরে তৈরিকৃত সুনাম আর সম্মানের পেশা তার। এটা নিয়ে সে কারোর কথা বলাও পছন্দ করে না। কি অধিকার আছে এই চিকিৎসকের তাকে নিয়ে এমন মন্তব্য করেন? রাজার মেয়ে পেল না ছেলে বিবাহের জন্য। এই চরম অসহ্য মেয়েটাকে এক মুহূর্ত সহ্য করা দেয়। সে কোনো প্রত্যুত্তর না দিয়ে দৌড়তে চলে এলো ইনিফের থেকে। ভিড়ের মধ্যে ঢুকলো না আর। লাশ ইতিমধ্যে ক্যারিজে উঠে গেছে, এখনই যাত্রা শুরু করবে। সে হঠাৎ নামিরাকে দেখতে পেল। নামিরার পাশে দাঁড়িয়ে আছে ইমিনা। দুজনেই তাকিয়ে আছে সরোবরের দিকে। তার ভাবছে এটা একটা অভিশপ্ত সরোবর। কত সুন্দর রূপ, নীল জলে গোলাপি পদ্ম, অথচ এখন এই রূপ ভয়ঙ্কর। সৌন্দর্যের মাঝে বিভৎসতা। আলতান ওদের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলল, তোমরাও আছো এখানে? তারা আলতানের কণ্ঠ অনুসরণ করে তাকালো। ইমিনা আলতানকে দেখে মন খারাপ গলায় পড়ল, ভাই আলতান, কবে এই খুনগুলোর সুরাহা হবে? এতগুলো মেয়ের জীবন এভাবে শেষ হয়ে গেল, এটা আর সহ্য করা যাচ্ছে না। ঠিক বলেছ ইমিনা, এটা সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমরাও নিরুপায়। যদি খুনি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যেত তবে এতদিনের মৃত্যুদণ্ড কার্যকর করতাম, কিন্তু আফসোস আমরা সেটা পারিনি। পারবো কিনা তাও জানি না। খুনিটা খুব চতুর। খুনির থেকেও আপনাদের বেশি চতুর হতে হবে, হওয়াটা জরুরি। আরও কত মেয়ের জীবন সংশয়ে আছে আমরা জানি না। যদি আপনারা খুনিকে ধরতে সক্ষম না হন তবে আরও অনেক মেয়ের জীবন দিতে হবে। তাছাড়া এটা আপনাদের জন্য ভীষণ বদনামের হবে। বয়স কত তোমার? হঠাৎ এ প্রশ্ন কেন করছেন? তোমার জীবনও তো ঝুঁকির মধ্যে থাকতে পারে। সাবধানে চলাফেরা করো। আমি চাই না আমার পরিচিতদের কারো বিপদ হোক। নামিরার নিজেকে নিয়ে সেরকম ভয় নেই। তার মনে হয় খুনিটা তাকে স্বীকার করতে এলে সে খুনিটার মোকাবিলা করতে পারবে, কারণ সে 8-10টা সাধারণ মেয়ের মতো নিরীহ নয়। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় তা সে জানে। তবে গোয়েন্দা আলতান তাকে নিয়ে ভাবছে, এটা একরকম ভালো লাগা তার। বলল, খুনিকে খুঁজে বের করুন গোয়েন্দা আলতান। আপনার কাছে বিনীত অনুরোধ। মেয়েগুলোর পরিবারের লোকগুলোর অবস্থা দেখেছেন? কাছের মানুষদের হারানোর শোক ভয়ঙ্কর। এই অনুভূতি অসহনীয়। আর কোনো পরিবারকে এই শোক সহ্য করতে না হোক। কাকে কি বলছো নামিরা? ইনিভি অনতি দূর থেকে বলে উঠল। আবারও তার কণ্ঠস্বরে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠল আলতানের। ইনিভির আলতানের সামনে পুনরায় এসে দাঁড়িয়ে কত কটা বিদ্রুপের সুরেই বলল, আমার মনে হয় না গোয়েন্দা আলতান খুনিকে ধরতে সক্ষম হবে। যদি তার সেই ক্ষমতা থাকতো তবে খুনি অবশ্যই ধরা পড়তো। আমার ভাবতে কষ্ট হচ্ছে, সাহাইরের সেরা স্বনামধন্য গোয়েন্দা কিনা সাহাইরের জন্য একটা কলঙ্ক। ইনিভিরের এমন আক্রমণাত্মক কথায় কেউ প্রস্তুত ছিল না। আলতান এতটাই ক্রুদ্ধ হলো যে তার হাত তরবারির দিকে চলে গেল। সে তরবারির হাতল শক্ত করে চেপে ধরল, কিন্তু এর থেকে বেশি সামনে আর এগোতে পারল না। কিন্তু তার খুব ইচ্ছে হলো এক আঘাতে শরীর থেকে মস্তক আলাদা করে দেয় ইনিভিরের। এত বড় অপমান করার স্পর্ধা কেউ কখনো করেনি তাকে। হামজালাকে বিয়ে করার পর মেয়েটার সাহস যেন আসমান ছুঁয়ে যাচ্ছে। মেয়েটার এই সাহসকে মাটিতে আশ্রে ফেলতে পারলে মনে প্রশান্তি পেত সে। ইনিফিরের কথা ইনিমারও ভালো লাগেনি। সে জানে আলতান এই রাজ্যের জন্য কত কি করেছে, কত কত অপরাধের সমাধান করেছে। সে নিঃসন্দেহে রাজ্যের একজন সম্মানীয় ব্যক্তি। নিজের ভাইদের মতোই আলতানকে সম্মান করে ইমিনা। সে আলতান সম্পর্কে ইনিফিরের এমন উক্তি মানতে না পেরে বলল, ভাই আলতানকে এমন কটু কথা বলা আপনার একদমই উচিত হয়নি। ভাবি ইনিফির।
আলতান তরবারি থেকে হাতটা সরিয়ে নিয়ে বলল, তোমার ভাবি নিজের সীমা ছাড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ইমিনা। তবে সে এমন কেউ হয়ে পড়েনি এখনো যে দুদিন সাখাইরি থেকেই আমার জায়গা নির্ধারণ করে দেবে। আলতান কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল এখান থেকে। ইনিফির মনে মনে হাসলো। আলতানকে খেপিয়ে সে অদ্ভুত আনন্দ পায়। বেশ মজা লাগে আলতানের রাগি রাগি মুখখানি দেখতে। মাঝে মাঝে এমনও বোধ হয় হামজালাকে বিয়ে না করে আলতানকে বিয়ে করা উচিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে হামজালাকে প্রয়োজন ছিল তার। ইমিনা বুঝতে পারছে ইনিফিরের কথাটায় খুব খারাপ লেগেছে আলতানের। সে আর ইনিফিরের সাথে কোথাও যাওয়ার মানসিকতা পাচ্ছে না, কিন্তু সে কারণ হিসেবে মিথ্যার আশ্রয় নিয়ে বলল, আমি প্রসাদে ফিরছি। লাশটাকে দেখার পর কিছু ভালো লাগছে না, আমার শরীর দুর্বল লাগছে। বেশ, তাহলে গিয়ে বিশ্রাম করো। নামিরা, তুমি যাবে তো? রাজকন্যা অসুস্থ বোধ করছে। আমার মনে হয় আমার তার সাথে প্রাসাদে ফেরা উচিত। আপনার দিন শুভ কাটুক চিকিৎসক ইনিভির। ইনিফিরকে বিদায় জানিয়ে নামিরা ও ইমিনা প্রাসাদের দিকে এগোতে লাগলো। ইমিনা যেতে যেতে ইনিফিরের প্রতি অসন্তোষ প্রকাশ করলো নামিরার কাছে। ইনিফির আলতানকে অমন কথা বলে একদমই ঠিক করেনি। প্রাসাদে এসেই ইমিনা একজন পরিচারিকাকে বলল, বাধ্য করে নাভানকে খবর পাঠাও, বলো রাজকন্যা ইনিমা তাকে স্মরণ করছে। ইমিনা ওখান থেকে চলে গেলেই পরিচারিকারা কানাঘুষা শুরু করলো। তারা নাবহানের সঙ্গে ইমিনার মেলামেশাকে স্বাভাবিকভাবে দেখছে না। তারা ধারণা করছে দুজনের মাঝে প্রণয় ঘটিত কিছু আছে, আর এই নিয়ে ভবিষ্যতে বড় এক ঝামেলার আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করে। নামিরাও পরিচালিকাদের এখানে দাঁড়িয়ে থাকার দরুন বিষয়টা সম্পর্কে অবগত হলো। সত্যি কি এই বাদ্যকরের সঙ্গে রাজকন্যার তেমন কোনো সম্পর্ক রয়েছে? নামিরা বাগানে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল ওমরকে। তার কথা বলতে হবে রাজকুমারের সঙ্গে। নামিরা পথ পরিবর্তন করে প্রায় ছুটে এলো ওমরের কাছে, কিন্তু ওমর তাকে দেখেও অগ্রাহ্য করে পাশ কাটিয়ে চলে গেল। নামিরা ডাকলো, শুনুন। বলো। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার শোনার সময় নেই। এমন কেন করছেন? আমি তো কোনো অন্যায় করিনি। আর কি নামিরা ওয়াসনিয়াত হওয়া পাপ? এসব নিয়ে আমি প্রাসাদের ভেতর কোনো কথা বলতে চাই না। যদি তোমার আমার সাথে কথা বলার খুবই প্রয়োজন হয়, তবে বড়শি, টোপ ও মাছ রাখার পাত্র নিয়ে কিউম জলাশয়ের ওখানে চলে এসো। বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না, সে দ্রুত পায়ে চলে গেল। নামিরা ঠোঁটে কোণে হাসি। রাজকুমার তাকে উপেক্ষা করার চেষ্টা করলো, সফল হবে না এটা সে বুঝতে পেরে গেছে এতদিনে। সে রাজকুমারের চলে যাওয়া দীর্ঘক্ষণ পর প্রধান পরিচারিকা ও তার অনুগত পরিচারিকাদের দৃষ্টি ফাঁকিতে প্রাসাদ থেকে বের হতে সক্ষম হলো। ওমর প্রহরীদের বলে যাওয়ায় বাইরে বের হতে সমস্যা হলো না তার। দ্বিতীয়বারের মতো কিউম জলাশয়ে এলো নামিরা। এর আগে বার প্রথম রাজকুমারের হুকুমে এসেছিল। ওমর ইতিমধ্যে এখানে কঠোর পাটাতনের উপর বসে আছে। নামিরা সোজা সেদিকে এগুলো। গাছপালার বেষ্টনী চতুর্দিকে, মাঝখানে স্বচ্ছ পানির জলাশয়টাকে দেখতে অপূর্ব লাগছে। এখানকার গাছগুলোর পাতা গাঢ় সবুজ, কিছু পাতা পানির উপর পড়ে ভাসছে। এই পাতা পচে পানি নোংরা হওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে পানিটা ভীষণ স্বচ্ছ ও শুদ্ধ মনে হচ্ছে। পানির নিচে সাঁতার কেটে বেড়ানো কিছু মাছও দেখা যাচ্ছে। ওমর নামিরার পদশব্দ শুনে তাকালো। নামিরা পাটাতনের উপর বসে ও পাত্র নামিয়ে রেখে বলল, বসবো? তোমার ইচ্ছা। নামিরা বসলো। বসিতে টোপ গেঁথে ওমরের দিকে বাড়িয়ে দিতেই ওমর নিল সেটা। পানিতে ফেলা মাত্র একটা সোনালি আঁশের মাছ আটকালো। পানি ভর্তি পাত্রে মাছটাকে রেখে আবারও বড়শি ফেল ওমর। তবে এবার বড়শিটা টোফিন। নামিরা কিভাবে প্রশ্নটা করবে সে নিয়ে দ্বিধান্বিত বোধ করছে। সরাসরি প্রশ্ন করা ঠিক হবে? ওমরের চেহারা কঠিন রকমের গম্ভীর, মনে হচ্ছে যেন রেগে আছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। সরাসরি প্রশ্নটা করলো নামিরা, আপনি আমার পরিচয় কিভাবে জেনেছিলেন? ইলদিজ আর তোমার কথা শুনেছিলাম। সংক্ষেপে উত্তর দিল ওমর। উত্তর সংক্ষেপ হলো, কখন কিভাবে তাদের কথা শুনেছিল বুঝতে পারল নামিরা। সেও এটাই ধারণা করেছিল। তার মনে হয়নি ইলদিজ নিজ থেকে ওমরকে সবটা জানিয়েছে। অতটাও খারাপ নয় মানুষটা, এখন সে বুঝতে পারে। নামিরা পরবর্তী প্রশ্ন করলো, আপনি আমার পরিচয় জানার পর ঘৃণাবোধ করছেন আমার প্রতি? না। রাগ করেছেন? তবে কেন এত গম্ভীর আপনি? কেন আপনাকে দেখে রাগান্বিত মনে হচ্ছে? আমি রাগান্বিত নই, শুধু তোমার সত্যি পরিচয়টাকে মানতে পারছি না।
হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। এখানে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টার কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। আমার আব্বুজানকে কেন বিশ্বাসঘাতক বলেছিলেন? যেটা জানো না সেটা জানার দরকার নেই। নামিরা এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে জোর করতে চায় না ওমরকে, তাই দ্বিতীয়বার আর এই বিষয়ে জানতে চাইল না। সিদ্ধান্ত নিল মন্ত্রী সুলাইমানের কাছ থেকে সব জানবে। যে যার রাজকন্যার পাশে বসে আছি, এটা অন্য কেউ জানলেও আমায় চরম ধিক্কার জানাবে। আমি কি তবে উঠে দাঁড়াবো? হ্যাঁ, তাই করো। নামিরা ভাবিনি ওমর হ্যাঁ বলবে। সে কিছুক্ষণ মনক্ষুণ্ণ হয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, চলে যাব? না, কারণ আমার কিছু জানার আছে। তোমার সাহায্যে আসার কারণটা আমি মন্ত্রী সুলাইমানের থেকে শুনেছি, কিন্তু তোমার প্রাসাদে আসার কারণটা কি? আগেই জানতাম তুমি কেবল উপার্জন করার জন্য আসোনি, তোমার অন্য কোনো কারণ ছিল। কেন এসেছো? যখন রাজকুমার আসল পরিচয় জেনে গেছে, তখন রাজপ্রাসাদে আসার কারণটাও গোপন রাখার কোনো দরকার নেই বলেই মনে হলো নামিরার। সত্যটা বলাই শ্রেয়। এতে করে রাজকুমারের মনে তাকে ঘিরে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু রাজকুমার যদি জানতে পারে সে দুর্লভ ফুল হ্যাবিনার জন্য এখানে এসেছে, তবে কি রেগে যাবে? শত হলো ওটা মহামূল্যবান বস্তু। নামিরা ক্ষণকাল চুপ থেকে বলল, হ্যাভিনা ফুলের জন্য এসেছি। দুই ভুরু মাঝে কুঞ্চন সৃষ্টি হলো ওমরের। জানতে চাইল, ওই ফুল দিয়ে তুমি কি করবে? আমার আম্মি যেন অসুস্থ, শয্যাশয়ী। জর্জার চিকিৎসক আমায় বলেছেন সাহাইরে হ্যাভিনা নামক এক ফুল রয়েছে, যে ফুলের নির্যাসে সমস্ত রোগ ভালো হয়ে যায়। আমি আমার আম্মি জানের জন্য ওই ফুল নিতে চেয়েছিলাম। হয়তো ওই ফুলের নির্যাসে তিনি সুস্থ হয়ে যাবেন, তিনি হাঁটবেন। অনেকগুলো বছর আমি আমার আম্মিজানকে হাঁটতে দেখিনি। মোর দেখলো নামিরার চোখ অশ্রুতে ছলছল করছে। এই অশ্রু মিথ্যা নয়। সে নামিরার কথাকে মিথ্যা বলে দাবি করতে পারল না। তার মানে হ্যাভিনা ফুল রাজপ্রাসাদে আছে জেনে তুমি পরিচারিকা হয়ে রাজপ্রাসাদে চলে এলে? আমি কি অন্যায় করেছি? ভুল করেছো। তুমি প্রাসাদে বছরের পর বছর কাটিয়ে দিলেও কখনো হ্যাভিনা ফুল সচক্ষে দেখতেও পারবে না। ওমরের কথায় অসহায়ত্বে মাথাটা আরো নত হয়ে যায় নামিরার। এই একটা মাত্র উপায় রয়েছে তার মাকে সুস্থ করার, সেটাও কেন এত দুষ্প্রাপ্য? সে গত কদিনে অনেক খুঁজেছে প্রাসাদের ভিতর, কিন্তু পাতালে যাওয়ার জন্য তেমন কোনো দরজায় চোখে পড়েনি। হয়তো দরজাটা তার আশেপাশে ছিল, তার চক্ষু এড়িয়ে গেছে, কিংবা সে বুঝতে পারেনি কোনটা পাতালে যাওয়ার রাস্তা। সে দীর্ঘদিন ধরে প্রাসাদে থাকা বেশ কয়েকজন পরিচারিকাকেও জিজ্ঞেস করেছে, কিন্তু সে যতটুকু জানে বাকিরাও ঠিক ততটুকুই জানে। এমনকি আজকে সাহস করে রাজকন্যা ইমিনার কাছেও জিজ্ঞেস করেছিল, কিন্তু রাজকন্যাও বাকিদের মতো তাকে নিরাশ করেছে। রাজকন্যারও এ ব্যাপারে কিছু জানা নেই। নামিরার রাজকন্যার ব্যাপারটা অদ্ভুত লেগেছে। রাজকন্যা হয়েও নাকি এ ব্যাপারে জানে না, নাকি মিথ্যা বলল তাকে। নামিরা চেষ্টা করেও পারেনি হ্যাভিনা ফুল পর্যন্ত যাওয়ার রাস্তা বের করতে। এদিকে মন্ত্রী সুলাইমানের ব্যাপারটাও তাকে ভাবাচ্ছে। সে নিষেধ করা সত্ত্বেও যদি মন্ত্রী সুলাইমান তাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, তাহলে কি হবে? সে কি ওই ফুল পাবে না? এখানে আসাটা কি তবে বৃথা যাবে? নামিরার চোখ পানিতে ভরে উঠল। পানি মুছে নিল সে। হঠাৎই কানে ভেসে এলো এক অপ্রত্যাশিত কথা। আমি তোমাকে ওই ফুল দিতে পারি। নামিরা চৌকিতে মাথা তুলে তাকালো ওমরের দিকে। তবে ওটা পাওয়ার পর আর এক মুহূর্ত তুমি প্রাসাদে থাকতে পারবে না। তোমাকে আমি আর প্রাসাদে সহ্য করতে পারছি না।
নামিরা হতবাক হয়ে গেল ওমরের কথা শুনে। এটা কি তার সোনার ফুল? রাজকুমার তাকে ওই দুর্লভ ফুল দেওয়ার কথা বলছে। সে এটা একদম আশা করেনি। নামিরা বিস্ময় নিয়ে পড়ল। আপনি সত্যিই আমাকে ফুল দেবেন? রাজকুমার ওমরের, তোমাকে মিথ্যা বলার সময় নেই। নামিরা বলার কিছু খুঁজে পাচ্ছে না। আনন্দে আত্মহারা লাগছে নিজেকে। যে ফুলের জন্য সে এতদিন প্রাসাদে থেকেছে, এত কিছু সহ্য করেছে, যে ফুলের দেখা পাবে না ভেবে বারবার তার মনোবল ভেঙেছে, সেই ফুল সে এভাবে পেতে চলেছে। এত সুন্দর কিছু তার ভাগ্যে লেখা ছিল, এভাবে ফুল প্রাপ্য ছিল বলে কি রাজকুমার হঠাৎ করে তার পরিচয়টা জেনে গেল? নামিরার চোখে বেদনার জল কেটে আনন্দর অশ্রু এলো। সে হাঁটু মুড়ে ওমরের সামনে বসে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল, আপনার এই দান আমি আজ জন্মকাল নিজের স্মৃতিতে ধারণ করে রাখবো রাজকুমার। কেবল দান? আর আমি? আমায় আজন্মকাল মনে রাখবে না গরিব রাজ্যের রাজকন্যা? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে গেল নামিরা। সম্বোধনটাতেও চমকালো খানিক। আশঙ্কিক এত মারাত্মক এক প্রশ্ন করে বসলো রাজকুমার। সে কিছুটা তটস্থ হলো, তবে ওমরের চোখে পূর্ণ দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে জবাবটুকু দিল, নিশ্চয়ই আপনাকেও আজন্মকাল নিজের স্মৃতিতে রাখবো, যে কোনো পরিস্থিতিতেই সব সময় মনে রাখবো আপনাকে। যদি আমার এই কথা মিথ্যে হয় তবে আমি বলবো সেই দিনটা হোক আপনার তরবারিতে আমার রক্তের লাল দাগের, যদিও আপনার তরবারি আমার রক্ত ঝরাতে অক্ষম। শেষের লাইনটা বলে হেসে ফেল নামিরা। কথাটা মিথ্যা নয়, সম্পূর্ণ সত্য। সে রাজকুমার অতীতে তার প্রতি অত নির্দয় ছিল, সেই রাজকুমার কিনা এখন এত সদয়। কি অদ্ভুত, তাই না? বাসিমা খবর পেয়েছেন নামিরা প্রাসাদের বাইরে বের হয়েছে। তিনি বসে রইলেন নামিরাকে ধরবেন বলে। মেয়েটার কাজকর্ম একদম ঠিক লাগছে না তার, এই কথা সত্য। সেদিন রাতে নামিরা তার সাথে যা করেছে তাতে তিনি ভয় পেয়েছেন কিছুটা, তবেই তিনি তকে তকে আছেন নামিরাকে সাহায্য করার। সুযোগ পেলে ঠিকই সুদের আসলে হিসাবটা মিটিয়ে নেবেন। মহল পরিচালকের সাথে তিনি পুরো মহলের তদারকি করলেন এবং কিছু কাজ বুঝে নিলেন তার কাছ থেকে। মহল পরিচালকের সাথে প্রাসাদ ভ্রমণকালীন তিনি নামিরাকে দেখেছেন, তাই তিনি পরিচালকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নামিরার কাছে। নামিরা বড়শি ও পানির পাত্র রেখে বাগানের দিকে যাচ্ছিল। এমন সময় প্রধান পরিচারিকা এসে পত্রোধ করল তার। কোথায় গিয়েছিলে? কিউম জলাশয়। কেন গিয়েছিলে? কার অনুমতি নিয়ে গিয়েছিলে? ভুলে যেও না আমি প্রধান পরিচারিকা। যদি না আমি অনুমতি দিই তোমার এক ফোঁটা পানি পানো অন্যায়। ক্ষমা করবেন, পরের বার থেকে আপনার অনুমতি নিব। বললাম না তোমায় ক্ষমা করতে। বলে পশ্চিমা উচ্চস্বরে দুজনের নাম ধরে ডাকলেন। দুজন পরিচারিকা হন্তদন্ত হয়ে ছুটে এলো। এর মধ্যে একজন নামিরাকে পানিতে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। বাসিমা দুজনের উদ্দেশ্যে বললেন, পরিচারিকা নামিরাকে একটু আপ্যায়নের ব্যবস্থা করো। দুজনের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। নামিরা তিনজনকে দেখতে দেখতে মনে মনে ভাবল, আপ্যায়ন কিরকম হতে পারে? আপ্যায়নটা আবার কি তার মাথায় রন্ধনশালার নোংরা পানি ঢেলে দেবে, নাকি প্রাসাদের কোনো এক অন্ধকার কক্ষে নিয়ে গিয়ে মুখ বেঁধে রেখে মারধর করবে, নাকি ব্যাপারটা এর চেয়ে ভয়ঙ্কর হবে? নামিরা বাসিমার দিকে তাকিয়ে থেকে বলল, সেই রাতের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন প্রধান পরিচারিকা? নামিরা এক কদম এগিয়ে এলো বাসিমার দিকে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই রাতের পুনরাবৃত্তি আমি বারবার ঘটাতে পারি, আর আপনি তার সম্মুখীন হতে পারেন। কাজেই সাবধান হন। তুমি আমায় হুমকি দিচ্ছ? দিচ্ছি, আর মনে হচ্ছে আপনি ভয়ও পেয়েছেন। এই ভয়টা জিয়ে রাখুন, নয়তো আমাকে আপ্যায়ন করার বদলে আপনিও আপ্যায়িত হতে পারবেন। অপমানে সমস্ত শরীর কেঁপে উঠল বাসিমার। নামিরা তাকে অতিক্রম করে চলে যেতে চাইলে তিনি নামিরার ওনাসহ চুল আঁকড়ে ধরলেন। নামিরা দাঁড়িয়ে গেল তৎক্ষণিক। তার ভীষণ রাগ হলো। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ল, আপনি কি চান আমিও আপনাকে আঘাত করি? প্রশ্নটা করে উত্তরের অপেক্ষা করলো না নামিরা। এক ঝটকায় বাসিমার হাত সরিয়ে দিয়ে বাসিমার পায়ের আঙ্গুল দিয়ে ভীষণ জোরে চেপে ধরল। কি করছো তুমি? আপনাকে মান্য করে চলার কোনোই দরকার নেই, আর আমার যথেষ্ট সম্মান দেখিয়েছি, যা আপনি পাওয়ার যোগ্য ছিলেন না। আমি দুর্বল নই প্রধান চারিকা, সুতরাং আমায় দুর্বল ভেবে আঘাত করতে চাইবেন না। আঘাত করলে প্রতিঘাত ফিরে আসে, কথাটা মনে রাখবেন। নামিরা পা সরিয়ে নিতেই দ্রুত পদে চলে গেল। নামিরাকে দেখে প্রফুল্ল মনে হচ্ছে। কিছুটা অবাক হচ্ছেন মন্ত্রী সুলাইমান।
কোনো আনন্দের ঘটনা ঘটেছে কি? মন্ত্রী সুলাইমানের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার জন্য হাঁসফাঁস করছে। তার মনটা ভীষণই ভারাক্লান্ত, চাপা কষ্টে হাহাকার হচ্ছে অন্তঃকরণে। তিনি নামিরার প্রফুল্লতার কারণ জানতে না চেয়ে বললেন, আগামীকাল তোমাকে প্রাসাদ থেকে নিয়ে যাব। আশঙ্কিক এমন কথাই নামিরা অবাক হয়ে বলল, আগামীকালই? কিন্তু আগামীকাল গেলে তো হবে না, হ্যাভিরা ফুলটাকে তো পেতে হবে। ওই ফুলের কথা ভুলে যাও নামিরা, ওই ফুল তুমি কখনোই পাবে না। ফুল আমি পাবো মন্ত্রী সুলাইমান। দ্বিতীয় রাজকুমার আমাকে বলেছেন তিনি আমায় ওই ফুল দেবেন। আগামীকাল যদি তিনি না দিতে পারেন আমি ওই ফুল নিয়ে তবেই প্রাসাদ ছাড়ব। ওটার জন্যই আমি এখানে এসেছিলাম, তাই ওটাকে এখানে থাকতেই অর্জন করতে চাই। ওই ফুলের কোনো প্রয়োজন নেই, আগামীকালই তুমি আমার নিবাসে ফিরছ, সেরকম প্রস্তুতি নাও। নামিরা মন্ত্রী সুলাইমানকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। মন্ত্রী সুলাইমানকে ঠিকঠাক লাগছে না। কি হয়েছে সে প্রশ্ন না করে পারল না। কিছু কি হয়েছে মন্ত্রী সুলাইমান? কিভাবে বলবে নামিরাকে কথাটা? মন্ত্রী সুলাইমানের ভীষণ অসহায় বোধ হচ্ছে। কথাটা বলতে ইচ্ছে করছে না, কিন্তু নামিরা থেকে কথাটা গোপন রাখাও কি ঠিক? এতদিন হয়ে গেছে, এবার হয়তো জানা উচিত নামিরার। তাছাড়া হ্যাবিনা ফুল না পাওয়া পর্যন্ত নামিরা প্রাসাদেই পড়ে থাকবে, যাবে না প্রাসাদ ছেড়ে। কিন্তু ওই ফুলের তো আর কোনো প্রয়োজন নেই। তিনি নিজেকে শক্ত করে বলেন, ভেবেছিলাম কথাটা তোমাকে এখনই জানাবো না, কিন্তু মনে হচ্ছে তোমার জানা উচিত। সকালে হামিমের চিঠি হাতে পেয়েছি, তোমার মা 5 দিন আগে মারা গেছে। নামিরার হৃৎপিণ্ড ধপ করে উঠল, বন্ধ হয়ে এলো নিঃশ্বাস। কয়েক সেকেন্ড স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারল না সে। ঠিকঠাক শুনতে পায়নি এমনভাবে প্রশ্ন করলো, কি? মন্ত্রী সুলাইমানও আবার একবার বললেন, তোমার মা মারা গেছে। নামিরা আটকে উঠল মন্ত্রী সুলাইমানের কণ্ঠ নির্গত বিষাক্ত কথাটা নিজের মস্তিষ্কে ধারণ করতে খানিক সময় লাগলো তার। এরপরই চোখ ভরে উঠল জলে। অচিরে সেই জল ঝরে পড়তে লাগলো দুই গাল বেয়ে। বুকের ভিতর ব্যথাটা ক্রমেই আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মানতে ইচ্ছে করছে না মন্ত্রী সুলাইমানের কথা। নামিরা আটকে আসা গলায় বলল, সত্যি আম্মিজান মারা গেছে? মন্ত্রী সুলাইমান উত্তর দিলেন না। নামিরা শক্তি পাচ্ছে না শরীরে, অসহায় লাগছে নিজেকে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে চাইছে। সে কাঁদতে কাঁদতে পরম বেদনায় ডাকলো, আম্মিজান। নামিরার শরীর হঠাৎ তোলে উঠতেই মন্ত্রী সুলাইমান গিয়ে নামিরাকে ধরলেন। নামিরা কান্নায় ভীষণ ভেঙে পড়ল। কান্নার শব্দ ভারী হলো তার। কন্দনে জড়িয়ে যাওয়া অস্পষ্ট গলে সে বলতে লাগলো, আপনাকে বলেছিলাম আম্মিজান, আমি আপনার কাছে ফিরবো, আপনাকে সুস্থ করে তুলবো, আপনাকে নিয়ে আসবো। আপনি আর কিছুটা সময় অপেক্ষা করতে পারলেন না আম্মিজান? আমি আমার কথা রাখতে পারলাম না। আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার পাশে থাকতে চেয়েছি, আপনার হাত আঁকড়ে ধরে রাখতে চেয়েছি, পারিনি আমি। আমায় ক্ষমা করুন, আমি দেরি করে ফেলেছি, আমায় ক্ষমা করুন আম্মিজান। নিজেকে সামলাও নামিরা, আমরা এখন প্রাসাদে আছি। নামিরা ধাতস্থ হতে পারছে না, তার শরীর কাঁপছে, অনর্গল ঝরে চলেছে চোখের অশ্রু। বলো, আমি আম্মিজানকে আর দেখতে পারলাম না, হাঁটতে পারলাম না, আর তার হাত ধরে কিছু করতে পারলাম না। আম্মিজানের জন্য আমি সন্তান হিসেবে বড্ড অযোগ্য রয়ে গেলাম। আমার হৃদয়টা কত বিক্ষত হয়ে যাচ্ছে। ও অসুস্থ ছিল, ওর মৃত্যুটা স্বাভাবিক। তুমি এভাবে নিজেকে দোষারোপ করো না, তুমি তো চেষ্টা করেছো। যে ফুলটার জন্য এতগুলো দিন প্রাসাদে কাটালাম, আজ যখন সেটাকে পাওয়ার সময় এলো, তখন আমি আম্মিজানের মৃত্যুর সংবাদ পেলাম। এর যে জঘন্য আফসোস অনুভূতি আর কিছু কি আছে বলুন? কেন আমার সাথে এটা ঘটলো? আমি আম্মিজানকে আর দেখতে পারবো না। এটার মতো বিষাক্ত সত্য আর কিছু নেই। নামিরার মানসপটে মায়ের মুখখানি ও প্রায় স্বপ্নে দেখা মায়ের সাথে তার মুহূর্তগুলো বারংবার ভেসে উঠতে লাগলো। সেই সাথে হৃদয়ে যাতনা ও কান্না দুটোই তার গভীর হয়ে উঠল। মন্ত্রী সুলাইমানের চোখে জল। সকালবেলা যখন চিঠিটা পড়েছিলেন খুব ভেঙে পড়েছিলেন তিনি। বোনকে দেখার সৌভাগ্য তার আর হলো না। অকালে মারা গেল তার বোনটা। মন্ত্রী সুলাইমানকে রাজসভায় যেতে হবে। রাজা ইজলাল গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছিলেন। এখন না গেলে তার দেরি হয়ে যাবে। নামিরাকে এখনই ওর মায়ের মৃত্যুর সংবাদ দেওয়াটা কি ভুল হয়ে গেল? ও কি নিজেকে সামলাতে পারবে? তিনি নামিরার চোখের অশ্রু মুছে দিলেন, কিন্তু আবারও অশ্রু ঝরে নামিরার গাল ভিজিয়ে দিল। মন্ত্রী সুলাইমান চিন্তিত বোধ করছেন। মনে হচ্ছে নামিরাকে এখনই জানিয়ে ঠিক করেনি। নিবাসে ফিরিয়ে নেওয়ার পর জানানো উচিত ছিল, কিন্তু জানিয়ে যখন ফেলেছেন কিছু কর নেই। তিনি বলেন, নিজেকে সামলে না নেওয়া পর্যন্ত
এখানেই থাকো। এটা প্রাসাদের সবচেয়ে নির্জন বৈঠক কক্ষ। এখানে কারো আসার সম্ভাবনা নেই। এটার আশপাশেও মানুষের খুব একটা চলাচল থাকে না। মনে রেখো, কারো সম্মুখে কাঁদা যাবে না। প্রশ্ন উঠবে, আর প্রশ্ন ওঠাটা খারাপ ব্যাপার। আমার এখন রাত সবাই যেতে হবে। যাচ্ছি। সম্ভব হলে প্রাসাদ থেকে যাওয়ার আগে তোমার সাথে আবারও দেখা করব। মন্ত্রী সুলাইমান দরজা টেনে রেখে চলে গেলেন। নামিরা আর দাঁড়িয়ে থাকতে পারল না, বসে পড়ল মেঝেতে। যন্ত্রণায় হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে যেন। সে বারবার অস্পষ্টে আম্মিজান শব্দটা উচ্চারণ করে চলল। অন্ধকার ঘনিয়ে আসছে। গাছের পাতায় দোল খাচ্ছে ক্লান্ত হাওয়া। প্রাসাদের জায়গায় জায়গায় জ্বলে উঠছে আলো। কোথাও কোথাও আবার অন্ধকার। পরিচারিকা বাসিরুন এক বৈঠকের কক্ষের দরজার সামনে এসে দাঁড়ালো। রাজকন্যা ইমিনা আজ ছদ্মবেশে বাইরে বের হবে। প্রধান বাজারে মেলা বসেছে আজকে, সেখানে যাবে। ছদ্মবেশে এর আগে বেশ কয়েকবার বাইরে বের হয়েছে রাজকন্যা। ছদ্মবেশের পোশাকগুলো এই বৈঠক কক্ষের এক আসবাবে রেখেছিল শেষবার। এত জায়গা থাকতে এখানে কেন রেখেছিল বুঝতে পারছে না বাসিরুন। সে ভিতরে প্রবেশ করলো। এগুলো সোজা সেই আসবাবের দিকে। নির্দিষ্ট চাবি দিয়ে খুলে দেখলো ভিতরে 3টা পোশাক রয়েছে। বেগুনি রঙেরটা নিতে বলেছিল রাজকন্যা। বাসিরুন সেটাকে বের করে ওড়না দিয়ে আড়াল করে নিল। রাজকন্যার ছদ্মবেশে বাইরে বের হওয়ার ব্যাপারটাকে কেউ পছন্দ করে না। এক প্রকার লুকোছাপা ব্যাপার এটা। বাসিরুন পোশাকটা বের করে আবার তালা মেরে রাখলো আসবাবটা। এবার দরজার দিকে এগোনো দিয়ে ভয় আচমকা চমকে উঠল সে। দেখলো দেওয়াল ঘেঁষে একটা মেয়ে গুটিসুটি মেরে পড়ে আছে মেঝেতে। সে মেয়েটার দিকে এগুলো। এই কে তুমি? ভয়ে ভয়ে প্রশ্ন করলো বাসিরুন। এটা আদৌ মানুষ নাকি অন্য কিছু সে ব্যাপারে নিশ্চিত হতে পারল না। এমনভাবে পড়ে আছে যে মুখ দেখে বোঝা যাচ্ছে না। বাসিরুন মনের সাহস সঞ্চয় করে মেয়েটার মুখ ফেরালো নিজের দিকে। বাগান পরিচারিকা নামিরাকে দেখে চমকালো সে। এই মেয়েটা এখানে কেন? বাসিরুনের বুঝতে বাকি রইল না মেয়েটা মৃত। কিভাবে মারা গেল? শুনেছিল মেয়েটার প্রধান পরিচারিকার সাথে দ্বন্দ্ব আছে। তবে কি প্রধান পরিচারিকাই কিছু করেছে? বাসিরুন দৌড়ে বের হয়ে গেল কক্ষ থেকে। কিছুদূর গিয়ে 3জন পরিচারিকার সম্মুখে পড়ল। বাসিরুন ওই ঠান্ডার মাঝেও ঘেমে একাকার। পরিচারিকারা তার কাছে কি হয়েছে জানতে চাইলে বাসিরুন বলল, ওই বাগান পরিচারিকা আছে না, মন্ত্রী সুলাইমানের আত্মীয়। প্রধান পরিচারিকা বোধহয় ওকে মেরে ফেলেছে। বাসিরুন ওই 3জন পরিচারিকাকে নিয়ে ছুটে এলো আবার বৈঠক কক্ষের ভিতর। সকলের বক্ষস্থল কেঁপে উঠল নামিরাকে দেখে। একজন বাসিরুনকে বলল, তুমি নিশ্চিত তো ও মারা গেছে? নিশ্চিত না হওয়ার কি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে। এক পরিচারিকা তবুও দৌড়ে এলো নামিরার কাছে। নামিরাকে পর্যবেক্ষণ করলো সে। নিঃশ্বাস নিচ্ছে কিনা, হৃদস্পন্দন চলছে কিনা, এগুলো পরীক্ষা করে সে বাসিরুনের দিকে তাকিয়ে বলল, তুমি যে বললে মৃত্যু, ও তো নিঃশ্বাস নিচ্ছে, হৃদস্পন্দন তো চলছে। কি বলছো, বেঁচে আছে? বাসিরুন এবার নিচ থেকে এগিয়ে এসে পর্যবেক্ষণ করে দেখলো, হ্যাঁ সত্যি তো, মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে। তার মানে প্রধান পরিচারিকা হয়তো মারার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তার সবে মিলে ধরাধরি করে নামিরাকে কক্ষ থেকে বের করলো। নামিরার জন্য নির্ধারিত শয়ন কক্ষে নিয়ে গিয়ে তারা শুইয়ে দিল নামিরাকে। সবার মাঝে উত্তেজনা, কি করবে বুঝতে পারছে না। বেশ কিছু সময় ধরে তারা নামিরাকে ডাকাডাকি করলো, কিন্তু নামিরা অবচেতন। ছোটখাটো একটা ভিড় সৃষ্টি হলো কক্ষের ভিতর। সবার মুখে মুখে রটে গেল একটা কথা, প্রধান পরিচারিকায় কিছু করেছে মেয়েটার। কাজেই তার কাছে মেয়েটার জন্য সাহায্য চাওয়া যাবে না। খবর পৌঁছাতে হবে মহল পরিচালকের নিকট। একজন দায়িত্ব নিয়ে মহল পরিচালককে জানাতে গেল কথাটা। খবর পৌঁছালো বাসিমার কানেও। খবরটা শুনে খুবই খুশি হলেন বাসিমা। অধরে প্রশস্ত হাসি ফুটিয়ে বলেন, বাহ, নিজে থেকেই মরতে চলেছে, বেশ হয়েছে। মরে যাক বেয়াদব মেয়েটা, কত সাহস, আমার সাথে ঝামেলা করে। এবার মরুক। যে পরিচারিকা খবর নিয়ে এসেছে সে বলল, কিন্তু সবাই ভাবছে আপনি ওকে কিছু একটা করেছেন, এর জন্য ও মরতে বসেছে। বাসিমার ঠোঁটের হাসি মিলিয়ে গেল। অবাক বিস্ময়ে বললেন, কি? ও মরলেও এখানে সেই দায় আমার? কারা ভাবছে সব ফালতু বিষয়? সবাই হয়তো ভাবছে। বাসিমা ভিতর ভিতর রাগে ফেটে বলেন, এ তো মহা মুশকিল। কিছু না করা সত্ত্বেও তার নাম উঠে আসছে। বেয়াদব মেয়েটা জ্বালিয়ে মারছে তাকে, এখন মরে গিয়েও তাকে ফাঁসাবে। এ কথা সত্য। সে মনে মনে নামিরার মৃত্যু কামনা করত, কিন্তু এখন যখন সেটা ফলছে একটু আনন্দ করতে পারছে না। যা করেনি তা নিয়ে অভিযোগ উঠলে বড়ই খারাপ লাগে। তিনি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে যেতে লাগলেন নামিরার কাছে। নামিরা মারা গেলে তার থেকে খুশি আর কেউ হবে না। মল পরিচালক এসে গেছেন। তিনি নামিরার অবস্থা দেখে বলেন,
কে একজন রাজকুমারের স্ত্রীকে খবর দাও, তাকে আসতে বলো। কালো প্রেক্ষাপট না করে একজন পরিচারিকা ছুটে বেরিয়ে গেল। হামজালা ও ইনিফির তখন তাদের নিজস্ব নিবাসে ফেরার জন্য বের হচ্ছিল। আজ থেকে ইনিফির সেখানেই থাকবে। পরিচারিকা দূর থেকে তাদের দেখতে পেয়ে উচ্চস্বরে ডেকে উঠল, চিকিৎসক ইনিভের। ডাক কানে এলেই দাঁড়িয়ে গেল ইনিফির। পরিচারিকা ছুটতে ছুটতে এলো, সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, একজন পরিচারিকা অসুস্থ হয়ে পড়েছেন, খুব কোনো সারা শব্দ করছে না, আপনি একবার চলুন দয়া করে। হামজালা ভীষণ বিরক্ত বোধ করলো। এভাবে যাত্রাপথে বাধা তার একদমই পছন্দ হলো না। সে গম্ভীর গলায় বলল, সে যেতে পারবে না, চিকিৎসালয় থেকে অন্য চিকিৎসক ডাকো। ইনিফির হামজালার কথা গ্রাহ্য করলো না। সে পরিচারিকার চিকিৎসা করে তারপরে বেরোনোর সিদ্ধান্ত নিল। তাই হামজালাকে বলল, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি একবার দেখে আসছি। বলে হামজালার কথা শোনার অপেক্ষা না করে পরিচারিকার সাথে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো ইনিফির। কিছু উৎসুক পরিচারিকা দল দরজা রোধ করে দাঁড়িয়েছিল। ইনিফির আশাতে তড়িঘড়ি করে দরজা থেকে সরে গেল তারা। সবাই ভাবছে মারা যেতে চলেছে নামিরা। কেউ কেউ তোয়া দৌড় পড়তে শুরু করেছে। ইনিফি ভিতরে ঢুকে নামিরাকে এভাবে বিছানায় দেখে কিছুটা অপ্রস্তুত হলো। এই মেয়েটার কি হলো আবার? সে নামিরাকে পরীক্ষা করে দেখে বুঝতে পারলো নামিরা কেবল অবচেতন হয়ে গেছে। নিঃশ্বাস নিচ্ছে, এটা স্বস্তির বিষয়, নয়তো চিন্তায় পড়তে হতো। ইনিফিরের সঙ্গে ব্যাগ ছিল। ব্যাগ খুঁজে একটা শিশি বের করে একজন পরিচারিকার কাছে দিয়ে বলল, হয়তো কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে এই ওষুধটা খাওয়াতে হবে। আর যতক্ষণ না জ্ঞান ফিরছে ওকে একা রেখে যাওয়া যাবে না, কেউ একজন সব সময় ওর পাশে থাকবে। ইনিফি চলে যাওয়ার পর ভিড় ধীরে ধীরে হালকা হয়ে এলো। বাসিমার খুব আফসোস লাগলো, মেয়েটা তাহলে বেঁচে থাকবে। তিনি খুব করে চেয়েছিলেন নামিরা মারা যাক। তবে নামিরা যেহেতু মন্ত্রী সুলাইমানের আত্মীয় ছিল, তাই ও মারা গেলে যদি তার উপর অভিযোগ উঠত তাহলে সেটা নিয়ে ঝামেলা পোয়াতে হতো। মন্ত্রী সুলাইমান তাকে সহজে ছেড়ে দিতেন না। বাসিমা যাওয়ার আগে সবাইকে কাজে ফিরতে বলেন। কেবল একজন পরিচারিকা রয়ে গেল নামিরার কাছে। মহল পরিচালকের মনে হলো ব্যাপারটা মন্ত্রী সুলাইমানকে জানানো উচিত। নামিরার জ্ঞান ফিরল আরও ৪৫ মিনিট পর। চোখ খুলে সে মন্ত্রী সুলাইমানকে বসে দেখল পাশে। মন্ত্রী সুলাইমান নামিরাকে চোখ খুলতে দেখে স্বস্তি বোধ করলেন। নামিরার মাথায় হাত রেখে বলেন, আলহামদুলিল্লাহ, তুমি চোখ খুলেছ। নামিরা চারপাশে তাকে আরও দুজন পরিচারিকাকে দেখতে পেল, তার ঘনিষ্ঠ পরিচারিকা। তাদের ছোট হাসি নামিরার জ্ঞান ফেরাতে মেয়েটাও হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই আরও বেশ কয়েকজন পরিচারিকা এসে জড়ো হলো কক্ষের ভিতর। যারা নামিরাকে পছন্দ করে ও যারা অপছন্দ করে, উভয়ই কক্ষের পরিচারিকাই রয়েছে এখানে। তাদের ভিতর একজন আশঙ্কিক বলে উঠল, তুমি অচেতন হয়ে গিয়েছিলে কেন? প্রধান পরিচারিকা কিছু করেছিল তোমার সাথে? প্রধান পরিচারিকাকে নিয়ে এমন প্রশ্নে উপস্থিত কয়েকজন পরিচারিকাগণ রাগ বিরক্তিতে ফেটে পড়ল। কেউ কোনো বাক্য ব্যয় করল না। মন্ত্রী সুলাইমানের সামনে একজন সম্মানীয় মন্ত্রীর সম্মুখে তর্ক করাটা অন্যায়ের কাতারে পড়ে। জ্ঞান ফেরার পর মায়ের চিন্তা নামিরাকে আবার কষ্ট দিচ্ছে। ভিজে উঠছে চোখ। সে নিজেকে সামলানোর যথেষ্ট চেষ্টা করছে। পরিচারিকার প্রশ্নের জবাবে বলল, না, তিনি কিছু করেননি, আমি অসুস্থ বোধ করছিলাম, তারপরই। মন্ত্রী সুলাইমান বুঝতে পারছেন কেন নামিরা অবচেতন হয়ে গিয়েছিল। তিনি ব্যাপারটা সম্পূর্ণ কাটিয়ে নেওয়ার জন্য বলেন, আসলে ও মাঝে মাঝে এমন অচেতন হয়ে যায়, এটা অনেক আগেকার সমস্যা ওর। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, তোমাকে এখনই আমার নিবাসে নিয়ে যাব। রাজা ইজলাল অনুমতি দিয়েছেন। নামিরার ভীষণ ক্লান্ত লাগছে, কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। সেই সাথে হৃদয়ের অসহনীয় ব্যথা তাকে একদম দুর্লভ করে দিয়েছে। হ্যাঁ, সে চলে যাবে। প্রাসাদে থাকার আর ইচ্ছে শক্তি নেই, থাকার প্রয়োজনও ফুরিয়ে গেছে। সে ফিরে যাবে, প্রাণ খুলে কাঁদার জন্য হলো তাকে যেতে হবে। পরিচারিকারা ইনিভিরের কথা অনুযায়ী নামিরাকে খাবার খেতে দিয়ে ওষুধ দিল, কিন্তু নামিরা খেলো না। শুধু ওষুধ সাথে নিয়ে মন্ত্রী সুলাইমানের সাথে যাত্রা আরম্ভ করলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশা ক্রমেই ঘন হচ্ছে। লণ্ঠনের আলোয় গাড়ির চালক এগুচ্ছে পথ ধরে। নামিরা চোখ বেয়ে সপ্তপণে নেমে চলছে অশ্রু। মাঝে মাঝে হাড় হিম করা ঠান্ডা হাওয়া তার অশ্রুকে বরফ করে দিতে চাইছে যেন। আপন মানুষকে হারানোর কষ্ট এত তিক্ত কেন? হৃদয় নিঃশেষ হয়ে যেতে চায়। নামিরা সহ্য শক্তি প্রার্থনা করছে আল্লাহর নিকট। উত্তর অঞ্চল থেকে ওমর ও আলতান সহ সৈনিকরা ফিরে এসেছে
ওখানকার এক বাসিন্দা অভিযোগ করেছে ওখানে নাকি নেকড়ের উৎপাত হচ্ছে। প্রায় বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে ও অনেকে আহত হয়েছে। এমন ঘটনা জেনে ওমর স্বেচ্ছায় ওখানে যাওয়ার মনস্থির করেছিল এবং গতকাল আলতান ও কিছু সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে উত্তর অঞ্চলের উদ্দেশ্যে। কিন্তু ওখানে গিয়ে তারা নেকড়ের কোনো চিহ্ন পায়নি। রাতে তারা অঞ্চলটা ঘুরেছে, যেহেতু সেখানকার মানুষজন বলেছে রাতের বেলায় নেকড়েরা হামলা করে, তাই রাতে সেখানকার জঙ্গলগুলো ঘুরে দেখেছে তারা, কিন্তু কোনো নেকড়ে দেখতে পায়নি। হিংস্র প্রাণী বলতে কেবল তারা দু একটা হায়নাই দেখেছে, কিন্তু মানুষজন ওই হত্যাকাণ্ডগুলোকে হায়নার কাজ বলে মানছে না। কিন্তু কোনো নেকড়ে না দেখতে পাওয়ায় কিংবা নেকড়ে রয়েছে এমন উপযুক্ত কোনো প্রমাণ সামনে না আসে ওমর ও আলতান ঘটনাগুলোকে নেকড়ের কাজ বলে মানতে পারছে না। কয়েকজন লোকের কাছে জিজ্ঞাসাবাদ করেছে আলতান, কেউই নেকড়েটার ভালোভাবে দেখেনি। তবে একজন কামড় খাওয়া ব্যক্তি একদম জোর গলায় বলল, ওটা নেকড়ে ছিল, অত বড় নেকড়ে আমার জীবনে আর কখনো দেখিনি। এটা ভীষণ ভয়ঙ্কর ছিল। ওটার শরীর কালো লোমে আবৃত ছিল, চোখ দুটো জল করছিল ক্রোধে। বলতে বলতে লোকটা শিউরে উঠছিল, তবু আলতান ও ওমর বিশ্বাস করতে পারেনি। তারা ভাবছে লোকটাকে হায়নাতেই কামড়িয়েছে, যেহেতু অঞ্চল জুড়ে নেকড়ে একটা গুঞ্জন উঠে গেছে, তাই লোকটা হায়নার কামড় খেয়ে ভাবছে তাকেও বুঝি নেকড়েতে কামড় দিয়েছে। আর গৃহের ভিতর পাওয়া মা ও এক ছোট্ট শিশুর ক্ষতবিক্ষত মৃত শরীরের পিছনে হয়তো কোনো মানুষ জড়িত, আর না হলে এটা হতে পারে এটাও কোনো হায়নারই কাজ। যদি এখানে নেকড়ে থাকতো তবে তারা কিছু একটা তো অবশ্যই দেখতে পেত, কিন্তু তেমন কোনো চিহ্নই নেই। মিথ্যা গুজব ভেবে পরের দিনই তারা ফিরে এসেছে। ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। প্রথমে নিজের নিবাসে গিয়েছিল ওমর, সেখান থেকে গোসল সেরে স্বামীউনে গিয়ে খাওয়া দাওয়া করেছে। প্রাসাদে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মনে হলো নামিরাকে দেওয়ার জন্য তাকে হ্যাবিনা ফুলটা সংগ্রহ করতে হবে। নামিরার দ্রুতই প্রাসাদ থেকে চলে যাওয়াই ভালো। ওমর প্রাসাদে এলো, মল পরিচালকের কাছ থেকে চাবি নিয়ে পাতালে গিয়ে হ্যাবিনা ফুলও সংগ্রহ করলো, কিন্তু দিতে গিয়ে হলো বিপত্তি। প্রাসাদের অনেক জায়গায় ঘুরেও নামিরার দেখা পাওয়া গেল না, অথচ এমনিতেই হুটহাট সামনে চলে আসতো মেয়েটা। কিন্তু আজ যখন প্রয়োজন মেয়েটা কোথাও নেই, উদা হলো কোথায়? এভাবে ফেরারি হওয়ার কথা তো নয়। ইমনা দূর থেকে ওমরকে দাঁড়িয়ে থাকতে দেখে ওমরের কাছে এলো। ওমরকে দেখে কিছুটা চিন্তিতই মনে হলো যেন। ইমনা বলল, কি ভাবছেন ভাই? একজন পরিচারিকাকে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছি না। কাকে খুঁজছেন আমাকে বলুন, আমি সাহায্য করছি। বাগান পরিচারিকা নামিরাকে। ও, আপনি তো গতকাল এখানে ছিলেন না, তাই জানেন না ভাই। নামিরা চলে গেছে। ওমর খুব অবাক হলো। নামিরা চলে গেছে? সে জানতে চাইল কবে গেছে, কেন গেছে? ওর আসলে আজকে যাওয়ার কথা ছিল। মন্ত্রী সুলাইমান আব্বুজানের কাছ থেকে ওকে নিয়ে যাওয়ার অনুমতি নিয়েছিলেন, কিন্তু গতরাতে ওকে এক বৈঠক কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। ও অসুস্থ থাকে বিদায় আব্বুজানের অনুমতি নিয়ে মন্ত্রী সুলাইমান ওই রাতেই ওকে নিয়ে যায়। অচেতন হয়েছিল কেন? আমি যতটুকু শুনেছি ও নাকি মাঝে মাঝে এমন অচেতন হয়ে যায়। এটা ওর একটা সমস্যা, প্রথমে অসুস্থ বোধ করে তারপর অচেতন হয়ে যায়। ওমরের কাছে ব্যাপারটা কেমন যেন ঠিকঠাক লাগলো না। মনে হলো কিছু একটা ঘটেছে। নিজ থেকে অবচেতন হয়েছে নাকি কেউ অবচেতন করে দিয়েছিল। তোমায় ধন্যবাদ ইমিনা, পরে আবার দেখা হবে। ওমর ইমিনাকে বিদায় জানিয়ে প্রাসাদ থেকে বের হয়ে গেল। ঘোড়া ছুটিয়ে এগিয়ে চল গন্তব্যের দিকে। সে চাইতো নামিরা প্রাসাদ থেকে চলে যাক, কিন্তু কিছু না জানি ওর এভাবে চলে যাওয়াতে তার কেমন যেন লাগছে। মেয়েটা কি এবার রাজ্য থেকেও চলে যাবে? হ্যাঁ, যাওয়াই উচিত। মন্ত্রী সুলাইমানকে তো সে নিজেই এমনটা বলেছিল, কিন্তু তার মনে হচ্ছে মেয়েটা রাজ্য থেকে চলে গেলে তার ভীষণ খারাপ লাগবে। নামিরা দাঁড়িয়ে আছে জানালা ঘেঁষে, দু চোখে উদাসীনতা। খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার তার চুলগুলো উঠছে। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে একের পর এক আসা ঠান্ডা হাওয়ার ঝাপটাই। বিছানায় বসে নামিরাকে দেখে দীর্ঘশ্বাস ফেলছে মারোয়া। নামিরাকে দেখে খুব কষ্ট হচ্ছে তার অন্তঃকরণে। কি হয়েছে নামিরার? প্রাসাদ থেকে ফিরে কেমন যেন হয়ে গেছে, বিমর্ষ, নিস্তেজ। অথচ তাকে তো কখনো এমন দেখেনি আগে। কি হয়েছে জিজ্ঞেস করলে কিছুই বলছে না সে এখন কথাও বলছে খুব কম। চাচি হায়েশাও নামিরাকে কোনো প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছে। মারোয়ার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে যা চাচা চাচি ও নামিরা জানে, কিন্তু সে জানে না। আলিও জানে না। আলিও খুব চমকেছে নামিরাকে দেখে। সে কারণটা উদ্ঘাটন করার চেষ্টায় আছে। যদি জানতে পারে তবে নাকি তাকেও জানাবে।
মারোয়া নামিরাকে বেশ কয়েকবার জানালার কাছ থেকে সরে আসতে বলেছে, কিন্তু নামিরা যেন তার কথা শুনতেও পাচ্ছে না। প্রাসাদের কিছু একটা ঘটেছে, যার জন্য নামিরা এমন মনমরা, এটুকু বুঝতে পারছে মারোয়া। কিন্তু কি ঘটেছে মারোয়া প্রশ্ন করবে না বলে মন স্থির করেছে। হয়তো একটা সময় নামিরা নিজ থেকেই বলবে তাকে। দরজায় করাঘাত করলো কেউ। মারোয়া জিজ্ঞেস করলো, কে? একজন ভৃত্যার কণ্ঠস্বর শোনা গেল। দ্বিতীয় রাজকুমার এসেছেন, উনি নামিরার সাথে দেখা করতে চাইছেন। মারোয়া নামিরার দিকে তাকালো। নামিরা কি ভৃত্যার কথা শুনেছে? শুনলে এত নির্বিকার কেন? আর দ্বিতীয় রাজকুমারী বা হঠাৎ কেন এসেছে? দ্বিতীয় রাজকুমারের সাথে কি তবে কিছু ঘটেছে ভাবলো মারোয়া। নামিরাকে ডেকে বলল, বোন নামিরা, দ্বিতীয় রাজকুমার এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। শুনেছি। দেখা করবেন না? রাজকুমার মানুষ, দেখা না করলে তো রেগে যাবেন। আপনার দেখা করা উচিত। সত্যি বলতে নামিরার দেখা করার ইচ্ছে নেই। এমন পরিস্থিতিতে কারোর সাথে দেখা করতেও ইচ্ছে হয় না। রাজকুমার কেন আসতে গেলেন? তার মায়ের মৃত্যুর খবর কি শুনেছেন তিনি? রাজকুমারের সাথে দেখা না করে তাকে অপমান করতে চায় না সে। জানালা থেকে সরে আসলো নামিরা। মারোয়াকে বলো, আমার চুলগুলো বেঁধে দাও মারোয়া, তারপর ওড়না পরিয়ে দাও। মারোয়া নামিরা চুল বেঁধে ওড়না দিয়ে দিল মাথায়। এরপর তারা শয়ন কক্ষ থেকে বের হয়ে যেতে যেতে মারোয়া একজন ভৃত্যাকে জিজ্ঞেস করলো রাজকুমার কোথায় আছে। ভৃত্যা বলল বৈঠক কক্ষে আছে। তারা সেদিকে যেতে লাগলো। ওমর জানালার ধারে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে কি যেন বলে চলেছিল আলী। মারোয়া দরজায় দাঁড়িয়ে বলল, আসবো রাজকুমার। ওমর দরজার দিকে ফিরল। নামিরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে। ওমর বলল, এসো। আলী নামিরাকে দেখে বলল, দেখুন ভাই ওমর, আমি যা বলেছিলাম ওকে দেখে মনে হচ্ছে আমি নামিরাকে না অন্য কাউকে দেখছি। সকাল থেকে ভাবছি প্রাসাদ থেকে ঘাড়ে করে কোনো জিন টিন নিয়ে এসেছে কিনা। সেই জিন ওকে নিয়ন্ত্রণ করছে বলেই কি এমন করছে ও? না হলে নামিরা তো এমন ছিল না। নামিরা ও মারোয়া ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে আছে। ওমর বলল, বাইরে যাও আলী। কি? তুমি যাও মারোয়া, আমি নামিরার সাথে একা কথা বলতে চাই। আলী অবাক হয়ে গেল ওমরের এ কথা শুনে। এদের মাঝে আবার একে একে কথা বলার বিষয় উদিত হলো কবে? ব্যাপারটা সন্দেহজনক। আলী বলল, আমরা থাকলে কি খুব বেশি সমস্যা হবে? হ্যাঁ যাও, গম্ভীর স্বরে উত্তর দিল ওমর। আলী ও মারোয়া বের হয়ে এলো কক্ষ থেকে। আলী বের হয়ে পিপি করে বলল, বুঝতে পারছি না একাকি কি কথা থাকতে পারে। তুমি কিছু বুঝতে পারছো? মনে হচ্ছে রাজকুমারের সাথে কিছু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হতে পারে? ব্যাপারটা কি প্রণয় ও বিচ্ছেদের নাকি? কথাটা বলে তার নিজেরই চোখ বড় বড় হয়ে গেল। এসব আবল তাবল কথা বলছেন আপনি। রাজকুমার জানতে পারলে গর্দান নেবে আপনার। বোকা মারোয়া, প্রণয় ও বিচ্ছেদটা কি তুমি জানো? মারোয়া বিচলিত হলো প্রশ্নটায়। নাবোধক মাথা নাড়ল সে। আলী বিরক্ত বোধ করে বলল, জানবে কবে? উফ, তুমি একটু বিরক্তিকর কেন? সরো আমার পাশ থেকে। বলে আলী হনন করে মারোয়াকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেল। হেসে ফেল মারোয়া। আপন মনে বলল, আপনি এত পাগলাটে কেন?